কিন্তু বড় দেশের বিপক্ষে আমি লড়তে পারবো না। লড়তে গেলে আমার যে সক্ষমতা দরকার, সেই সক্ষমতা আদতে কিন্তু আমাদের আসলে নাই। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কারণ হচ্ছে বঙ্গোপসাগর। এরপরে শ্রীলঙ্কার যে গভীর সমুদ্র বন্দর, এটা কিন্তু ৯৯ বছরের জন্য লিজ নিয়ে নিয়েছে কে? চীন। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ দত্ত ভৌমিক। বিশ্বদা, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। ধন্যবাদ। বিশ্বদা, আমি একটা স্ট্যাটিস্টিক্স দিই, তারপর আপনি বুঝে যাবেন, দর্শকরা বুঝে যাবে কার কথা কাদের কথা আমরা বলছি। দক্ষিণ পূর্ব এশিয়ার ৫৬,০০০ বর্গ মাইলের একটি দেশ, ১৮ কোটি জনগণ, একজন নোবেল জয়ী। ধরতে পেরেছেন আপনি? ডক্টর ইউনূস। সময়কাল মাত্র ১ বছর। যদি পাকা ১ বছর। ৮ তারিখের শপথ, এই আজকে ৭ তারিখ, ১ বছরই। এই ১ বছরে তার ভাবমূর্তি এবং তার সিদ্ধান্ত বহির্বিশ্বে তার যে গ্রহণযোগ্যতা, তাকে যে বহির্বিশ্ব যেভাবে সম্মান করে। আমি ওনার অনেক ফুটেজ দেখেছি, উনি যখন বাইরে যেতেন নোবেল পুরস্কার পাওয়ার পর বা আগে বিভিন্ন দেশে, ওনার সাথে যখন কূটনীতিকরা কথা বলতেন বা রাষ্ট্রপ্রধানরা কথা বলতেন, কেউ পায়ের উপরে পা দিয়ে বসতেন না। এটা হচ্ছে একটা সম্মান দেখানোর জায়গা। আমি ওই রূপক অর্থে বলছি। তো উনি যখন বাংলাদেশে যে কোনো পরিস্থিতিতে হোক, ছাত্র জনতার চাহিদায় হোক, যাতে উনি যখন ক্ষমতা অধিষ্ঠিত হলেন, বাংলাদেশ একটি খুব বিপদগ্রস্ত দেশ ছিল তখন। কারণ কোনো দেশে বিপ্লব হলে অনেক দিক থেকে, বাইরে থেকে গুজব এবং প্রোপাগান্ডা শুরু হয়। সেই দিকটা সামাল দিয়ে উনি বহির্বিশ্বে বাংলাদেশকে মাথা উঁচু করার রাস্তা দেখিয়ে দিচ্ছেন। এখন তার বাংলাদেশে এবং তার পলিসির জন্য বাংলাদেশের যে আশেপাশে পরাশক্তিগুলো, বিশেষ করে ভারত, চীন এবং দূরের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের পলিসি চেঞ্জ করতে বাধ্য হয়েছে। কারণ আপনি জানেন, জিও পলিটিক্স হিসেবে বাংলাদেশ খুবই ভাইটাল একটা জায়গা, প্লাস হচ্ছে আমাদের বঙ্গোপসাগর একটা কি ফ্যাক্টর। তো এই নিয়ে ডাক্তার ইউনূসের নেতৃত্ব, এইসব দেশ কেন তাদের কৌশল বদল করলো নিয়ে আপনি একটু দর্শকদের যদি বলেন। দেখছেন, বিগত দিনে একটা অভিযোগ ছিল বাংলাদেশের উপরে। সেটা কি? বাংলাদেশের নতজন পররাষ্ট্রনীতি। কিন্তু এই যে গত ১ বছরে আমরা যদি দেখি, যে আপনি দেখবেন যে কূটনৈতিকভাবে কিন্তু বাংলাদেশ কোনো দিকে হেলে পড়ছে না। বাংলাদেশ কিন্তু আপনার চীন বা যুক্তরাষ্ট্র সবার কাছ থেকেই ফিনান্সিয়াল সাপোর্ট নিচ্ছে। কিন্তু হ্যাঁ, যেটা হচ্ছে কারোর সাথে সামরিক বা কৌশলগত বলয়ে কিন্তু বাংলাদেশ একীভূত হচ্ছে না। এটা কিন্তু একতরফা বাণিজ্য, একতরফা ট্রেডে তো নাই। যেটা হচ্ছে যে বাংলাদেশ অর্থনৈতিক সাপোর্ট নিচ্ছে, কিন্তু সামরিক বা কৌশলগত যে বলয় বা ওই বলয়ে কিন্তু কারোর সাথে একীভূত হচ্ছে না। ফলে যেটা হচ্ছে, এইটাই কিন্তু আপনার যেটা হচ্ছে কূটনৈতিক যে ব্যালেন্স, এটা যদি বলেন যে দেখেন আপনি, এটা কিন্তু কূটনৈতিক ব্যালেন্স কোনো দিকে হেলে পড়ছে না। ফলে আপনি কিন্তু এই এখন আর বলতে পারবেন না যে বাংলাদেশ হচ্ছে নতজন কূটনীতি। আপনি বলতে পারবেন এখন এইটা যে এখানে একটা জিনিস দেখেন, এই যে এই বিষয়টা, হ্যাঁ, এই বিষয়টা কেন হলো, আপনি একটু ফ্ল্যাশব্যাকে যাই। দিল্লির যে আপনার এই যে বৈরী মনোভাব ঢাকার প্রতি দিল্লির যে বৈরী মনোভাব, এই বৈরী মনোভাবের কাছে বাংলাদেশ সরকারের এটা হচ্ছে একটা সচেতনতামূলক ভারসাম্য কৌশল। এই সচেতনতামূলক ভারসাম্য কৌশলের কারণেই কিন্তু এটা সম্ভব হয়েছে। এখন দেখেন যে ডক্টর ইউনূসের প্রধান লক্ষ্যটা কি? ডক্টর ইউনূসের প্রধান লক্ষ্য হচ্ছে বাংলাদেশের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং গণতন্ত্রের পথে উত্তরণের রাস্তা তৈরি করা, একটা সুষ্ঠু, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেয়া। এবং অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ তার যে সরকার এটা কিন্তু অলরেডি বাস্তবায়ন শুরু করেছে। এবং আমাদের যে অর্থ মন্ত্রণালয় বলে দিয়েছে যে এর জন্য সম্ভাব্য যা সাপোর্ট দেওয়া দরকার অর্থ মন্ত্রণালয় দিবে। এবং যেটা হচ্ছে নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য যা করতে হয় সেই নির্দেশনা কিন্তু ডক্টর ইউনূস বাংলাদেশ নির্বাচন কমিশনকে অলরেডি দিয়ে দিয়েছে। এইটা কিন্তু একটা বিষয়। এখন দেখেন যে বাংলাদেশের যে কৌশলগত অবস্থান কিন্তু আগের চেয়ে এখন অনেক বেশি জটিল এবং সংবেদনশীল। কেন জটিল এবং সংবেদনশীল বলছি, এর কিছু সিগনিফিকেন্ট কারণ আছে। এই কারণগুলো যদি আপনি না বুঝেন, তাহলে আপনি বলবেন যে
আহ, এটা কথার কথা, কিন্তু বিষয়টা কি আপনি আসলে দেখেন যে আপনি যত যাই বলেন যে আমার যদি শক্তিশালী অর্থনীতি না হয়, শক্তিশালী পররাষ্ট্রনীতি না থাকে, আমার যদি শক্তিশালী সামরিক কৌশল না থাকে, তাহলে কিন্তু বড় দেশের বিপক্ষে আমি লড়তে পারবো না। লড়তে গেলে আমার যে সক্ষমতা দরকার, সেই সক্ষমতা আদতে কিন্তু আমাদের আসলে নাই। এটাও অস্বীকার করার কিছু নাই। আমাদের মেন পাওয়ার আছে, মনোবল আছে, কিন্তু যে সামরিক যে সাপোর্টটা দরকার, সেই সাপোর্ট বা ফিনান্সিয়াল যতটুকু সাপোর্ট দরকার, ততটুকু সাপোর্ট কিন্তু নাই। এখন দেখেন, একদিকে হচ্ছে ভারতের মনোভাবের পরিবর্তন, এই আরেক দিকে হচ্ছে কি যুক্তরাষ্ট্র চীনের বৈরভাব বৃদ্ধির একটা আশঙ্কা আছে। কারণ হচ্ছে যে এই যে আমরা 20% ট্যাক্স 35% থেকে কমিয়ে 20% নিয়ে আসছি, তারপরেও কিন্তু আমাদের তৈরি পোশাক রপ্তানিতে এখনো 36.5% ভ্যাট গুনতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। এটা কিন্তু সাময়িক। ট্রাম্প প্রশাসনের যে সাথে যে আমাদের যে চুক্তি, এটা কিন্তু সাময়িকভাবে আমাদেরকে হ্যাঁ সুরক্ষা করে, মেয়াদি না কিন্তু। সুরক্ষা কবচ হিসাবে হয়তো রক্ষা করছে, কিন্তু এটা কিন্তু দীর্ঘমেয়াদী কোনো প্রসেস না। ফলে এইখানে যে একটা যে জটিলতা, এই একটা আশঙ্কা, এই আশঙ্কাটা কিন্তু থেকেই যাচ্ছে। আবার পাকিস্তানের সাথে আমরা যতই সম্পর্ক উন্নতি করতে যাই না কেন, আমাদের অতীতের যে বৈরী সম্পর্ক, সেটা কিন্তু ভুলে গেলে আসলে চলবে না। সেটা কিন্তু এতে রাখতেই হবে। এখন দেখেন, এখন কিছু বিষয় এখানে আপনাকে যদি বলে যাই যে যেটা হচ্ছে, যে কি হচ্ছে এখন, যেটা হচ্ছে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, আমি এই জায়গাটাতে আসি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু ডক্টর ইউনূসের যে ইমেজ এবং তার যে বিশ্বজুড়া খ্যাতি, সেই খ্যাতির কারণে কিন্তু কিন্তু ওয়াশিংটনের সাথে বা বাংলাদেশের একটা সম্পর্ক দ্রুত ডেভেলপ করেছে। এবং যেটা হচ্ছে যে ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পরে, বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পরে কিন্তু যুক্তরাষ্ট্র বলেছে যে এসব বিষয়গুলোতে, কি ফ্যাক্টরগুলোতে বাংলাদেশকে সাপোর্ট দিতে হয়, প্রত্যেকটা বিষয়ে তারা সাপোর্ট দিতে সম্মত। এটা কিন্তু ডক্টর ইউনূসের ইমেজের কারণে হয়েছে। এটা আমাদের এখানে কিন্তু দেশের চেয়ে ইমেজ কিন্তু ব্যক্তির বেশি বেশি, এটা কিন্তু আমাদেরকে মানতেই হবে। আচ্ছা, এখন আমরা চীনের কাছে যাবো। এখন যদি বন্ধু, এখন বাংলাদেশে বড় বড় প্রজেক্ট চীন করছে। চীনের কৌশলগত আপনার তাদের যে স্বীকৃতি না, যে এই যে আপনার যে শেখ হাসিনা সরকার পতনের পরে যে জিনিসটা, চীন কিন্তু সবাই কিন্তু তাদের কৌশল পরিবর্তন করছে। আমেরিকা যেমন তার কৌশল পরিবর্তন করেছে, ভারত তার কৌশল পরিবর্তন করেছে, চীন তার কৌশল পরিবর্তন, ইভেন পাকিস্তানও কিন্তু তার কৌশল পরিবর্তন, মানে বিষয়টা হচ্ছে কি কৌশল পরিবর্তনের খেলা। এখন এইখানে একটা জিনিস দেখেন, চীন চীন কিন্তু একটা জিনিস জানে যে যুক্তরাষ্ট্র যেভাবে বাংলাদেশের উপর প্রভাবটা বিস্তার, যুক্তরাষ্ট্র কি চায়, যুক্তরাষ্ট্রের এই এত কিছু, এর পিছনে কিন্তু ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কারণ হচ্ছে বঙ্গোপসাগর। এখন যেটা হচ্ছে যে এই এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের বাজেট হচ্ছে $817 বিলিয়ন। এটা কিন্তু বাড়ার কথা না। এই এই দক্ষিণ পূর্ব এশিয়ার এর মধ্যে তার বাজেট হচ্ছে $817 বিলিয়ন। $817 বিলিয়ন কিন্তু অনেক। এইখানে আরো অনেক ধরনের খেলাধুলা আছে। যুক্তরাষ্ট্র চায় যে দক্ষিণ এশিয়ায় একটা খ্রিস্টান রাষ্ট্র হোক, এবং খ্রিস্টান রাষ্ট্র হলে যুক্তরাষ্ট্রের জন্য সুবিধা। কিন্তু এইখানে হচ্ছে কি জায়গাও মোটামুটি, কিন্তু সেটা হচ্ছে চীন, ভারত, বাংলাদেশ। বাংলাদেশ কিছুই করার নাই এখানে, কিন্তু চীন ভারত এটা হইতে দিবে না। এইটা হচ্ছে একটা বিষয়। এখন যেটা হচ্ছে এই যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট হচ্ছে যুক্তরাষ্ট্রের যে এই যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিক কৌশল, এইটার বিপরীতে চীনের কিন্তু বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, একটা একটা ভার্সেস আরেকটা। মানে চীনের যে কৌশল সেটা হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, আর যুক্তরাষ্ট্রের যেটা ইন্দো ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। এখন দেখেন, এইটা তো যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যদি এই অঞ্চলে বাস্তবায়ন করে, তাহলে কিন্তু চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ মাইর খাবে। তাহলে চীন কি করবে? চীন কিন্তু একটা জিনিস বুঝতে পেরেছে, সেটা কি বাংলাদেশের উন্নয়নে তহবিল দরকার, টাকা দরকার, কাঁচা টাকা দরকার, একদম সোজা হিসাব। এই যে অবকাঠামোগত উন্নয়নের যে বাংলাদেশের চাহিদা, এই জিনিসটাকে কিন্তু চীন লুফে নিয়েছে। এবং যেটা হচ্ছে বেইজিং, এই অংশীদারটাই কিন্তু বেইজিং হয়েছে। এবং সে যেটা বারবার বলতেছে কি
যে আমি অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করব না, এই কথা কিন্তু শ্রীলঙ্কার ক্ষেত্রেও চীন কিন্তু বলেছিল। এরপরে শ্রীলঙ্কার যে গভীর সমুদ্র বন্দর, এটা কিন্তু 99 বছরের জন্য লিজ নিয়ে নিয়েছে কে? চীন। তো আর বাংলাদেশের হয়েছে কি, আপনি যখন অর্থনৈতিক ভাবে যখন আপনি কারো কাছে আপনি বাধা ধরা থাকবেন, হ্যাঁ, তখন কিন্তু আপনি কোনো না কোনো ভাবে আপনার তাকে ছাড় দিতে হবে, কিছু করার নাই কিন্তু। সেটাই। এখন একই ধরেন কোনো এতে আপনার লিজে গেল, সেইখানে হয়তো দেখা গেল যে যে দেশ অর্থায়ন করেছে সেই দেশও লিজ থেকে লিজে অংশ নিয়েছে, আবার যে দেশ বৈরী ওই দেশের সাথে যে দেশ বৈরী সেও করেছে। কিন্তু দেখা যাবে কি, যদি দুইটা কাছাকাছি হয়, যে দেশ অর্থায়ন করেছে সে যদি একটু কমও বিট করে থাকে, কাজ কিন্তু সে পাবে। আচ্ছা, কারণ আমার প্রশ্ন আমি সহজ সরল এখন যে জায়গাটাতে আমি 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 প্রশ্নটা করে দিই। সেটা হচ্ছে, ভাই আমার যখন ফান্ডটা বিশ্বব্যাংক আটকে দিল পদ্মা সেতুর, তারপর বাইরে আমরা তো ওপেন কন্ট্যাক্ট করলাম, তখন অনেক কষ্ট দিয়ে কিছু কিছু কোম্পানি আসতে যেত, বিতর্কিত কোম্পানি। কিন্তু এখানে চীন আগিয়ে আসলো, চীন দিয়ে একটা দীর্ঘমেয়াদী, চীন কিন্তু এক কথাই তো কোনে করেছে। এবং দীর্ঘমেয়াদী তারা ঋণের একটা ব্যবস্থা করলো। তারপরে মনে করেন কর্ণফুলী ট্যানেল, চট্টগ্রাম বন্দর, গভীর বন্দর সবকিছু কিন্তু তারা করে দিচ্ছে। তাহলে দাদা আমার এখন একটা প্রশ্ন হচ্ছে, ভারতের সাথে যে নতুন করে 1 বছরের সম্পর্ক, সেটা কি ঢাকা কি জিরো সাম গেম খেলছে? আপনার কি মনে হয়? আসলে আপনি যদি এটা যদি আপনি বলতে চান, তাহলে আপনাকে দেখতে হবে যে ঢাকা কিন্তু প্রথম দিল্লিকে বসার জন্য আমন্ত্রণ জানিয়েছে, বা দিল্লির কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো একটা জবাব দেওয়া উচিত ছিল, কিন্তু বিষয়টা কিন্তু দিল্লি কিন্তু বারবারই ওমিট করে গেছে। দিল্লি এই জিনিসটা বারবার ওমিট করে যাওয়ার কারণে যেটা হয়েছে, হ্যাঁ, যে দিল্লির অসহযোগিতার কারণে ঢাকা হচ্ছে চীন এবং পাকিস্তানকে বেশি গুরুত্ব দিচ্ছে। এখন দেখেন, এই যে চীন এবং পাকিস্তানকে যে বেশি গুরুত্ব দিচ্ছে, হ্যাঁ, এতে কি হয়েছে, এতে যে বিষয়টা দাঁড়ালো, আপনার 71-এ ঢাকার পক্ষে ছিল দিল্লি, 71-এ ঢাকার পক্ষে ছিল দিল্লি, পাকিস্তানের পক্ষে ছিল চীন এবং যুক্তরাষ্ট্র। এখন একটা জিনিস দেখেন, যে যুক্তরাষ্ট্র এবং চীন কিন্তু পাকিস্তানের পরীক্ষিত বন্ধু। এক সময় দিল্লি ঢাকার পরীক্ষিত বন্ধু ছিল, কিন্তু যে জিনিসটা হচ্ছে যে এই যে গত 1 বছরে আমরা সম্পর্ক দেখলাম, এখন আমরা দিল্লিকে বলতে পারি কি কখনো যে যে দিল্লি ঢাকার পরীক্ষিত বন্ধু? না, এটা কি বলা যাবে? বলা যাবে। দরজা কিন্তু আমরা বন্ধ করি নাই, দরজা আমরা বন্ধ করি নাই, কিন্তু আলটিমেটলি আমরা এটা তো আমরা বলতে পারি, আমরা তো অবস্থার শিকার, আমরা তো এই জিনিসটা বলতে পারি। যদি বলতে পারি তাহলে এখন দেখেন, তাহলে পাকিস্তানের সাথে, হ্যাঁ, ঢাকার সাথে চীনের সম্পর্ক যদি উন্নয়ন হয় তাহলে পাকিস্তানের কোনো সমস্যা হয়, ঢাকার সাথে আমেরিকার সম্পর্ক যদি উন্নয়ন হয় তাহলে পাকিস্তানের কোনো সমস্যা নেই। কিন্তু যে অস্বস্তিটা তৈরি করবে সেটা কাকে তৈরি করবে? ভারত। সেটা তৈরি করবে ভারতকে। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে কি, ভারতের এই দিক দিয়ে হচ্ছে দেখেন 7 রাজ্য কতগুলা, হ্যাঁ, আপনার 7 সিস্টার তো আছেই, পুরাটাই এই দিক দিয়ে। আপনি কুচবিহারের পর থেকে যদি আপনি মালদার পর থেকে যদি আপনি হিসাব করেন যে পুরোটাই তো বাংলাদেশের পরে, এই তার মানে কি, যে যেহেতু বলতে গেলে ভারতের পেটের মধ্যে বাংলাদেশ, যদি আপনি তাহলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা কিন্তু ভালো করতে হইতো। এটা সম্পর্কটা কিন্তু দেশের সাথে দেশের সাথে ব্যক্তির না। অবশ্যই এই কারণেই সম্পর্কটা ভালো করতে হতো। এখন যেটা হলো যে যেহেতু দেখেন সাবেক পরাশক্তি কিন্তু ঢাকা কিন্তু কাছে টানছে, তাহলে কি দাঁড়ালো, এই যে জিরোসাম গেম, এই জিরোসাম গেমে কিন্তু ভারতের ক্ষতি হচ্ছে। ভারতের যেটা কি হচ্ছে, অভ্যন্তরীণ নিরাপত্তায় যেমন ক্ষতি হচ্ছে, তেমনিভাবে হচ্ছে ভারতের যে ভারতের বিদেশ নীতিতেও ক্ষতি হচ্ছে। এই দুইটাই হচ্ছে। বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, সেটা কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রনীতি এককালে বলতো যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি একদিন কোনো, হ্যাঁ, এটা কি বলে, ওর সাথে ইয়ার পক্ষের দিকে হেলে পড়েছে। এখন কিন্তু এটা বলার সুযোগ নাই। বাংলাদেশের পররাষ্ট্র নীতি যে নতুন বলয়ের দিকে যাচ্ছে, হ্যাঁ, সেই বলয়টাতেই কিন্তু, হ্যাঁ, এখানে কিন্তু ব্যালেন্স করার বিষয়, বাংলাদেশ এই ব্যালেন্সটাই করতে যাচ্ছে। ভারসাম্যের খেলাটাই কিন্তু মূলত হচ্ছে এই হেজিং কৌশল, আপনি এটা বলেন। এখন দেখেন, এই হেজিং কৌশলে যদি বাংলাদেশ না জেগে, বাংলাদেশ যদি কোনো মানে আঞ্চলিক জোটের সাথে যদি চুক্তি করতো, তাহলে কিন্তু ভারত আরো বড় বিপদে পড়তো, এবং সেটা ভারতের জন্য রেড লাইন হইতো। রাইট, যে ভারতের জন্য রেড লাইন হইতো। কেন রেড লাইন হইতো?
যে এই যে চুক্তি, এটা তো একটা চুক্তিতে যাওয়া কিন্তু অনেক বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত কিন্তু চাইলেই এই মনে করেন যে উপদেষ্টা মণ্ডলের বৈঠকে অনুমোদন দেওয়া যায় না, বা এটা চাইলেই আপনার মন্ত্রী পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া যায় না। এর জন্য কিন্তু একদম সংসদে টোটাল এটার করতে হয়, বিল আকারে আনতে হবে, আলোচনা করে সংসদে আলোচনা করে সংসদে পাশ করে সেটা বিল আকারে এনে ভেটিং করে, সেটাকে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে ভেটিং করে রাষ্ট্রপতি হয়ে তারপরে একই প্রসেসে ঘুরে, এটা এমনও হইতে পারে এটা গণভোটের দরকার লাগতে পারে। যদি সেই ক্ষেত্রে যদি বলি যে আমরা আমাদের যে কৌশলগত অবস্থান এখন, সেটা কিন্তু বেশ জটিল এবং সংবেদনশীলের মধ্য দিয়ে যাচ্ছে। আচ্ছা, তা আমরা আশা করব ডক্টর ইউনূসের নেতৃত্বে উনি যতদিনই আছেন বাংলাদেশে একটা ভারসাম্য ও কৌশলের মধ্যে দিয়ে যাচ্ছে, তারপর ইকোনমিটা শক্ত করার চেষ্টা করছে। পরবর্তী নির্বাচিত হয়ে যে সরকার আসবে এই সরকারের ভালো দিকগুলো নিয়ে এবং মাথা উঁচু করার পররাষ্ট্র নীতিটা বজায় রাখবে। তো সুপ্রিয় দর্শক, আজকের এই বিষয়বস্তু আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বরাবরের মতো আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের এখানে আপনারা যদি নতুন কিছু জানতে চান আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব সেই বিষয়ে আপনাদের সাথে আলাপ করার জন্য। তো ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।